আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা বেশ ইন্টারেস্টিং আর বিশাল একটা টপিকের একদম গভীরে যাব। হাজার হাজার কর্মীর একটা আউটসোর্সড কর্পোরেট ওয়ার্কফোর্স আসলে কিভাবে কোনো ভুল ছাড়াই দিনের পর দিন ম্যানেজ করা হয় তা নিয়ে ভাবলে অবাক হতেই হয়, তাই না? চলুন সোর্স ম্যাটেরিয়াল ঘেটে এই বিশাল ম্যানেজমেন্ট সিস্টেমের ব্লুপ্রিন্ট আজ ডিকোড করে ফেলি। তো আমাদের আজকের আলোচনায় থাকছে লিডারশিপ ও ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল ম্যানেজমেন্ট ইঞ্জিন, স্পেশালাইজড ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, লেবার রাইটস, ওয়ার্কফোর্স এনগেজমেন্ট এবং সবশেষে অপারেশনাল এক্সপেন্ডিচার বা ওপেক্স। একদম স্থপতির কাজ থেকে শুরু করে আমরা পৌঁছাবো এর আর্থিক হিসাব নিকাশে। 1 নম্বর সেকশন, লিডারশিপ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন। এত বিশাল একটা সিস্টেম বুঝতে হলে প্রথমেই এর পেছনের মূল স্থপতির কেরিয়ারের বিবর্তনটা একটু দেখে নেওয়া দরকার। এখানে মোহাম্মদ তৌহিদুর রহমানের ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ার গ্রাফটা দেখলে এর পেছনের বিবর্তনটা একদম পরিষ্কার হয়ে যায়। সেই ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত হেলথ কেয়ার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বর্তমানে একটি পুরোপুরি ডিজিটালাইজড এইচআর ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভবিষ্যতের সাথে তাল মেলাতে ২০২৫-২৬ সালের স্কিল সেটে তিনি যুক্ত করেছেন এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো একদম অত্যাধুনিক সব বিষয়। আর এই ডিজিটাল এইচআর ফ্রেমওয়ার্কটা কিন্তু হেলাফেলার কিছুই নয়। একটু ভাবুন, একাধিক ঠিকাদারের অধীনে থাকা ১,৭০০রও বেশি আউটসোর্স কর্মী, এত বিশাল সংখ্যক মানুষের প্রতিদিনের প্রশাসনিক কাজ পরিচালনা করাটা রীতিমতো দুঃস্বপ্নের মতো হতে পারে যদি না এর পেছনে একটা সলিড মেকানিজম থাকে। সংখ্যাটা সত্যি মাথা ঘোরানোর মতো। ২ নম্বর সেকশন, দ্য ডিজিটাল ম্যানেজমেন্ট ইঞ্জিন। চলুন এবার সেই মূল প্রযুক্তির ভেতরে ঢোকা যাক, যা এত বড় মাপের একটা ওয়ার্কফোর্সকে কন্ট্রোল করা পসিবল করেছে। উইন্ডো স্টাফ ম্যানেজমেন্ট সফটওয়্যার, সংক্ষেপে ভিএসএমএস, এর পুরো এন্ড টু এন্ড প্রসেসটা দারুণ আকর্ষণীয়। এসএমএস দিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাঠানো থেকে শুরু করে বায়োমেট্রিক হাজিরা এবং একদম শেষে বিকাশের মাধ্যমে মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে বেতন পাঠানো, সবকিছুই এই সিস্টেম হ্যান্ডেল করে। মানে রিকুইজিশন থেকে বিল ভেরিফিকেশন, পুরো ব্যাপারটাই চলে এসছে একটা স্ট্রিক্ট ডিজিটাল শৃঙ্খলার মধ্যে। আগের পুরনো ম্যানুয়াল সিস্টেমের কথা একবার চিন্তা করুন, পদে পদে ভুলের সম্ভাবনা, আর তার সাথে ভুয়া কর্মী বা ঘোস্ট এমপ্লয়ের মতো মারাত্মক সব আর্থিক ঝুঁকি। কিন্তু এই নতুন রিয়েল টাইম এআই সলিউশন গেমটাই পুরো বদলে দিয়েছে। এটি এখন স্বয়ংক্রিয়ভাবে বিল ভেরিফাই করে, নিখুঁতভাবে হাজিরা ট্র্যাক করে এবং সব ধরনের অসঙ্গতি একদম জাদুর মতো গায়েব করে দেয়। পাঞ্চ কারেকশন আর হাজিরা ট্র্যাকিং পুরোপুরি অটোমেটেড হওয়ার রেজাল্টটা শুনলে যে কেউই অবাক হবে। জানেন কি, এই এআই সিস্টেম প্রতি সপ্তাহে অ্যাডমিনের গড়ে ১০ থেকে ১৫ ঘন্টা সময় বাঁচিয়ে দেয়। হ্যাঁ, সপ্তাহে ১০ থেকে ১৫ ঘন্টা। দীর্ঘমেয়াদে কাজের গতি বাড়াতে এটা আসলেই এক বিশাল গেম চেঞ্জার। ৩ নম্বর সেকশন, ম্যানেজিং স্পেশালাইজড ওয়ার্কফোর্সেস। এবার সফটওয়্যারের দুনিয়া থেকে একটু বেরিয়ে এসে গ্রাউন্ড লেভেলে যাই। দেখি প্রতিদিনের মাঠ পর্যায়ের কাজগুলো কিভাবে চলছে। মাঠ পর্যায়ের দিকে তাকালে দেখা যায় ক্লিনিং স্টাফ বা পরিচ্ছন্নতা কর্মীদের ৫টা আলাদা সুপারভাইজার জোনে ভাগ করে একদম নিখুঁতভাবে তদারকি করা হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি বা শতভাগ স্বচ্ছতা ধরে রাখার জন্য স্ক্র্যাপ ট্রলিগুলোর ক্ষেত্রে ম্যানুয়াল এবং ডিজিটাল উভয় ধরনের ইনভেন্টরি ব্যবহার করা হয়। এতে করে প্রতিদিনের উপকরণ ব্যবস্থাপনা একদম পানির মতো সহজ হয়ে যায়। শুধু পরিচ্ছন্নতা নয়, বাগানের কর্মীদের দেখাশোনার ক্ষেত্রেও কিন্তু সমান কড়াকড়ি। এখানে রয়েছে রিয়েল টাইম ডিসিপ্লিন মনিটরিং আর গ্রিন ফ্যাক্টরি ইন্সপেকশন। এর ফলে কারখানার সৌন্দর্য আর সাস্টেনেবিলিটি তো বাড়েই, সেই সাথে ম্যাটেরিয়াল কস্ট বা উপকরণের খরচের ক্ষেত্রে ঠিকাদারদের চুক্তিভিত্তিক কমপ্লায়েন্সও অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব হয়। ৪ নম্বর সেকশন, লেবার রাইটস অ্যান্ড কমপ্লায়েন্স। এখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে। যতই আধুনিক সফটওয়্যার আর ওয়ার্কফ্লো থাকুক না কেন, দিন শেষে এর পেছনে মানুষগুলোর অধিকার রক্ষার নিয়মগুলো যদি কড়াভাবে মানা না হয়, তবে পুরো সিস্টেমটাই কিন্তু অর্থহীন। কর্মীরা থার্ড পার্টি বা আউটসোর্স যাই হোক না কেন, পলিসিগুলো ঠিকাদারদের চরমভাবে দায়বদ্ধ রাখে। যেমন প্রতি বছর অন্তত ৫% বেসিক বেতন বৃদ্ধি এখানে আইনিভাবে বাধ্যতামূলক। টানা ১ বছর কাজ করলেই গ্র্যাচুইটি নিশ্চিত, আর তা দেওয়ার জন্য ৩০ দিনের কড়া ডেডলাইনও বেঁধে দেওয়া আছে। শুধু তাই নয়, কোনো কর্মীর মৃত্যু হলে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট করা আর সাথে সাথে মানবিক সহায়তা দেওয়াটা এখানে একদম ম্যান্ডেটরি। আর এই অধিকারগুলো যেন শতভাগ স্বচ্ছতার সাথে কার্যকর হয়, সেজন্য ভিএসএমএস ছুটির ভেরিফিকেশনে একদম সুনির্দিষ্ট কিছু নিয়ম সেট করে দিয়েছে। যেমন ইমার্জেন্সি ডিউটিতে কেউ যদি ১ ঘন্টার কম কাজ করে, তবে তাকে স্ট্রিক্টলি অনুপস্থিত ধরা হবে। কিন্তু কাজের সময় যদি ১ ঘন্টার বেশি হয়, তবে তাকে প্রকৃত কাজের সময়ের পুরো মজুরিটাই বুঝিয়ে দেওয়া হবে। নিয়মটা বেশ কড়া, কিন্তু অসাধারণ রকমের ফেয়ার। ৫ নম্বর সেকশন, ফস্টারিং ওয়ার্কফোর্স এঙ্গেজমেন্ট।
ওয়েল, এতক্ষণ তো অনেক কড়া নিয়মকানুনের কথা শুনলাম, কিন্তু এত বড় পরিসরে কর্মীদের মনোবল আর কাজের স্পৃহা ধরে রাখতে তো বিশাল এক লজিস্টিক্যাল সাপোর্টও দরকার, তাই না? প্রতিদিনের কাজের একঘেয়েমি দূর করতে প্রতি বছর কারখানার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ৫৫০ জনেরও বেশি সক্রিয় কর্মী অত্যন্ত গোছানো বার্ষিক ইনডোর স্পোর্টস ইভেন্টে অংশ নেন। ৫৫০ জন? এটা কর্মীদের এনার্জি বুস্ট করতে একদম জাদুর মতো কাজ করে। পুরো আয়োজনটা ম্যানেজ করার জন্য খুব সুন্দর একটা ৩ ধাপের লাইফ সাইকেল ফলো করা হয়। ফেজ 1-এ থাকে এনরোলমেন্ট আর স্ট্র্যাটেজি, মানে লটারি আর ফিক্সচারের কাজ। ফেজ 2-তে থাকে লজিস্টিক্স আর এক্সিকিউশন, ব্র্যান্ডিং থেকে শুরু করে লাইভ রেজাল্ট ম্যানেজ করা। আর ফেজ 3-তে গিয়ে গ্র্যান্ড ফিনালে বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফাইনাল রেজাল্ট আর পুরস্কার বিতরণের মাধ্যমে এই বিশাল আয়োজনের পর্দা নামে। সত্যি বলতে এই আয়োজনে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যেই লেভেলের সমন্বয় দেখা যায় তার রীতিমতো চমকে দেওয়ার মতো। ব্যাডমিন্টন থেকে শুরু করে দাবা পর্যন্ত ৯টি আলাদা স্পোর্টিং ক্যাটাগরি সামলাতে ৯ জন ইভেন্ট কোঅর্ডিনেটর একযোগে কাজ করেন। একেই বলে একেবারে পারফেক্ট টিমওয়ার্ক। ৬ নম্বর সেকশন অপারেশনাল এক্সপেন্ডিচার বা ওপেক্স। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। চলুন এবার বটম লাইন বা খরচের হিসাবটা একটু দেখি। এই বিশাল ম্যানেজমেন্ট যন্ত্রটাকে সচল রাখতে আসলে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়? ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ওপেক্স বাজেটের দিকে তাকালে দারুণ একটা তুলনা চোখে পড়ে। ভেন্ডার স্টাফদের বেতনের পেছনে যে বিশাল অঙ্কটা খরচ হয়, প্রায় ১,৫৫,০০,০০০ টাকার মতো। কারখানার প্রাইম মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু তার প্রায় সমান, প্রায় ১,৫২,০০,০০০। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় অপারেশনাল স্কেলটা আসলে কতটা বিশাল। এই বিশাল বাজেটের ভেতরে কিছু নির্দিষ্ট খাতের খরচ বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, শুধু পেরোল সফটওয়্যারটাকে সচল রাখার জন্যই বার্ষিক চুক্তিতে ১,৪৪,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরকম প্রতিটি খাতে একদম সুনির্দিষ্ট বাজেট প্ল্যানিংয়ের কারণেই মূলত এই পুরো সিস্টেমটা কোনো ঝামেলা ছাড়া চলতে পারে। পুরো সিস্টেমের এই বিশাল কর্মযজ্ঞ শেষে একটা বেশ গভীর চিন্তার জায়গা তৈরি হয়। সময়ের সাথে কর্মীর সংখ্যা তো বেড়েই চলেছে। এই অবস্থায় ভবিষ্যতে আরও অ্যাডভান্সড এআই সিস্টেম যখন চলে আসবে, তখন মানুষের লিডারশিপ আর অটোমেটেড অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানের ব্যালেন্সটা আসলে কেমন হবে? এআই কি মানুষের জায়গা নেবে, নাকি মানুষকে আরও দক্ষ বানাবে? এই ভাবনার খোরাকটা রেখেই আমাদের আজকের এই এক্সপ্লেনের এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।